দর্শকদের স্বাগত। এখন খবর বিস্তারিত। যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার জয় ভারত পাকিস্তানের। ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী ও পাকিস্তানের মালালা ইউসুফজাইকে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করল নোবেল কমিটি। যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেল ভারত পাকিস্তান। ভারতীয় সমাজকর্মী কৈলাস সত্যার্থী পাচ্ছেন এবছরের নোবেল শান্তি পুরস্কার। শিশু অধিকার রক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছেন দিল্লির কৈলাস সত্যার্থী। নিজের সংগঠন বচপন বাঁচাও আন্দোলন নিয়ে 1990 সাল থেকে শিশু শ্রমের বিরুদ্ধে সক্রিয় কৈলাস। এখনো পর্যন্ত প্রায় 80,000 শিশু শ্রমিককে পুনর্বাসিত করেছেন তিনি। ये बहुत खुशी की बात है क्योंकि ये उन तमाम बच्चों के मुद्दों का सम्मान है जिन बच्चों को उपेक्षित समझा गया है इतने सालों से। करोड़ों करोड़ों बच्चे आज भी गुलामी के शिकार हैं, आज भी जानवरों से भी कम कीमत पर खरीदे बेचे जाते हैं दुनिया के तमाम देशों में। मुझे लगता है कि ये पुरस्कार उन सबके संघर्ष को बहुत बड़ी ताकत देगा, बहुत बड़ी आवाज देगा। मुझे ये भी लगता है कि ये भारत का बहुत बड़ा सम्मान है, 125 करोड़ भारतीयों का सम्मान है, हमारे लोकतंत्र का सम्मान है, क्योंकि इतने साल बाद किसी भारतीय को ये पुरस्कार मिल रहा है तो मैं सोचता हूं कि हर एक भारतीय को मैं बधाई देता हूं। একই সঙ্গে নোবেল পাচ্ছেন পাকিস্তানের মালালা ইউসুফজাই। তালিবানি হামলার শিকার হন মালালা। তালিবানি শাসনের বিরুদ্ধে গিয়ে তার শিক্ষাপ্রেম গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে রয়েছে। নোবেল কমিটির তরফ থেকে জানানো হয়েছে এটা হিন্দু এবং মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন ভারতীয়, অন্য একজন পাকিস্তানি, তারা দুজনে একসঙ্গে শিক্ষার পক্ষে ও হিংসার বিরুদ্ধে লড়াই করেছেন। কমিটির কথায় গান্ধীর মতকে কিভাবে অনুসরণ করা যায় তাই দেখিয়েছেন সত্যার্থী। বহু অহিংস আন্দোলনের নজির গড়েছেন তিনি। শিশু শিক্ষা ও অধিকারের পক্ষে লড়াই করে চলেছেন তিনি। অন্যদিকে যে মেয়ের গল্প তাক লাগিয়ে দিয়েছিল তামাম দুনিয়াকে, সেই মালালা প্রসঙ্গে নোবেল শান্তি কমিটির মত, মালালার ঐতিহাসিক লড়াই মেয়েদের অধিকারের লড়াইয়ের নজির হয়ে উঠেছে। I was very sad when I heard about girls in Nigeria being abducted and being kidnapped by some extremist groups. Now they have declared that the group is Boko Haram, and they have said it proudly. The thing is that I was very sad, and girls were banned from going to school, women were banned from going to markets, and the same is happening in Nigeria and in many other countries. But what we did in SWAT was that we spoke, we raised our voices, and that is what we need in Nigeria as well. We should all stand up together and we should speak. I would like to ask Boko Haram that please read Quran, read the hadith of Prophet, and learn what Quran says, and I think that they should also learn that Prophet, peace be upon him, told us that it's not only your right to get education, but rather it's your duty, it's your responsibility to go and get knowledge. So my message to them is to learn about Islam, is to learn what Prophet said, and to learn what God... Bureau Report, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের রেশ ধরে আসামের বড়াপেতা থেকে 5 জন সন্দেহভাজনকে আটক করল পুলিশ। আটকদের মধ্যে 2 জন শাকিল গাজীর অত্যন্ত পরিচিত বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের জল এবার গড়ালো প্রতিবেশী রাজ্য অসমেও। বৃহস্পতিবার অসমের বড়াপেতা থেকে 5 জন সন্দেহভাজনকে আটক করল পুলিশ। আটকদের মধ্যে একজনের নাম আব্দুল্লাহ, আরেকজন ডাক্তারবাবু নামে পরিচিত। এই দুজনেই শাকিল গাজীর অত্যন্ত পরিচিত বলে জানতে পেরেছে গোয়েন্দারা। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন একাধিকবার মুর্শিদাবাদ ও বর্ধমানের বিভিন্ন জায়গায় এসেছে তারা। শাকিলও বেশ কয়েকবার অসমে গিয়েছিল বলে গোয়েন্দারা তদন্তে নেমে জানতে পেরেছেন। পুলিশের চোখে ধুলো দিতে অসমেও বোরখা তৈরির একটি দোকান ছিল। সেই দোকানের পেছনে জঙ্গি নাশকতা ব্লুপ্রিন্ট তৈরি করা হতো বলে গোয়েন্দাদের ধারণা। এদিকে বর্ধমানের কীর্ণাহারে রাষ্ট্রপতির বাড়ির 3 কিলোমিটারের মধ্যেই ডেরা বেঁধেছিল বর্ধমান কাণ্ডের অন্যতম সন্দেহভাজন হাবিবুর। বাবুরবাগের বাড়িতে একটি ড্রাইভিং লাইসেন্স থেকে তার বাড়ির খোঁজ পায় পুলিশ। বৃহস্পতিবার নিমোরের দক্ষিণ পাড়ার বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। তবে গ্রামের লোক জানিয়েছে 2-3 দিন হলো এলাকা ছেড়ে সপরিবারে উধাও হয়েছে হাবিবুর ওরফে কদর। হাবিবুরের ডেরার থেকে অল্প দূরে রাষ্ট্রপতির দিদির বাড়ি। গ্রামের লোক অবশ্য হাবিবুরকে চিনত কদর নামে। কাদেরা কবে থেকে নেই? এই 2-3 দিন দেখতে পাইছে না, চলে গেছে নাকি তা বলে দেখতে পাইছে না, এইটুকুই দেখলাম আর কি। থাকতো এখানে কাজ করতো, রাজমিস্ত্রি কাজ করে তো, মিস্ত্রিও। কোনো সময় চেন্নাই যেত, এখানে থাকতো, এমনি পাড়াপাশি বেশি যেমন থাকে সেরকম থাকতো। কৌশল সম্পর্কে
কথা ঠিক জানে না, কেউ গ্রাম বলছে হয়তো জমাবো মনে হয়, বাড়ির ভেতরে থাকতো না, হয়তো বাইরে কোনো জায়গায় গিয়ে ফেলে বোরকা হয়ে যেত। ওদের মুখ চোখ কেউ দেখতে না, দেখতে পেত না। মানে গ্রামের লোক তো বলে এমনি সচরাচর আপনাদের বাড়িতে যখন ঢোকা যায় সেখানে না, কারো হুকুম নাই। কোনো রকম না, 7 বছরকার ছেলের সঙ্গে দেখা যায় না ওদের মেয়েরা। এটা একটা গোপনীয়তা ছিল হ্যাঁ, ওদের নিষেধ ছিল, আর ওরকম দরজা বন্ধ সবসময়। সব সময়। এদিকে শুক্রবার ফের বিস্ফোরণ বর্ধমানে। বিস্ফোরণ মঙ্গলকোটের ভাটপাড়ায় একটি বাড়িতে মজুদ ছিল বোমা। সারানোর সময় বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছে একজন। জঙ্গি যোগের সম্ভাবনা খতিয়ে দেখছে তদন্তকারীরা। আমার দোকান আছে, আমি নিজে ব্যবসা করে খাই স্যার। হ্যাঁ, আমার দোকান আছে, আমি নিজে ব্যবসা করে খাই, ফুলের ব্যবসা। তাও তো আপনার সঙ্গে না স্যার, আমার সাথে ফোনে কোনোদিন কথা হয়নি। না, সিম কার্ডে নাম্বার আছে আপনার? হ্যাঁ, সিম কার্ডে নাম্বার আছে নাকি? পুলিশ বলছে সিম কার্ডের নাম্বার নাকি মিলে গেছে। না স্যার, আমি ওটা আমার দোকান, আমি জুতোর দোকান আছে আমার, দোকানে অনেক কাস্টমার এসে বসতে হলে এসে হয়তো আমি মোবাইলে রিচার্জ করতাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী বিলোনিয়া মহুলিচর পরিদর্শন করেন, কথা বলেন আধিকারিকদের সাথে। বিতর্কিত মুহুরীচর পরিদর্শন করলেন ডেপুটি হাইকমিশনার সন্দীপন চক্রবর্তী। বৃহস্পতিবার দক্ষিণ জেলার ঝটিকা সফরে আসেন ভারতের নিযুক্ত ঢাকাস্থিত ডেপুটি হাইকমিশনার সন্দীপন চক্রবর্তী, ডিএম দেবাশিস বসু, এসডিএম ব্রাহ্মণীত কর এবং ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী সোজা চলে যান সার্কিট হাউসে। তার পাশেই বিতর্কিত মুহুরীচর। ভারত বাংলাদেশ জরিপ দপ্তরের করা যৌথ মুহুরীচর সিদ্ধান্তে সার্ভে নিয়ে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি, যা বৃহস্পতিবার নিজে সরজমিনে তদন্ত করে বুঝতে অসুবিধা হলো না সন্দীপ চক্রবর্তীর। ওই সার্ভের সময় রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনকে এক প্রকার ঘুমে রেখে যৌথ জরিপ কমিশন ডাবল স্ট্যান্ডার্ড ফর্মুলা নিয়ে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাঠের পিলার পোস্টিং করে গত জানুয়ারি মাসে। আর এই পিলার পোস্টিংয়ের পর দেখা যায় প্রায় 66 একর জোতভূমি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে চলে যাচ্ছে। এর মধ্যে 22 একর ইতিমধ্যে চলে গেছে আগে, বর্তমানে আরও 44 একর যাওয়ার পথে। আর এর বিরুদ্ধে 17 জন ভারতীয় কৃষক জোত জমির কাগজ সহ নথিপত্র দিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়েছে। এই জোতভূমির মধ্যে প্রায় 40 থেকে 50 বছর পূর্বের সমাধি বা মঠ এখনও বর্তমান। বৃহস্পতিবার যা সচক্ষে প্রত্যক্ষ করলেন ডেপুটি হাইকমিশনার। পরে সন্দীপ চক্রবর্তী বিলোনিয়া সার্কিট হাউসে এই সমস্ত বিষয় আলোচনা করেন। এই মুহুরীচর নিয়ে 1972 সালে ইন্দিরা মুজিব চুক্তি মোতাবেক মুহুরী নদীর মধ্যবর্তী স্থানকে আন্তর্জাতিক সীমানা হিসেবে দেখানো হয়েছিল। আবার নতুন করে মনমোহন হাসিনা চুক্তি হয়েছিল বিতর্কিত সীমান্ত সমস্যা সমাধানে। কিন্তু বাস্তবে পরিস্থিতি যে জটিল থেকে জটিলতর হচ্ছে, আর এই জটিল সমস্যার সমাধানে নতুন কিছু ফর্মুলা নিয়ে আলোচনা হয়েছে। এক সাক্ষাৎকারে ডিএম দেবাশিস বসু জানান, এসডিএম করকে দায়িত্ব দেওয়া হয়েছে রেভিনিউ ম্যাপ এবং সার্ভে ম্যাপ সংগ্রহ করার জন্য। পরবর্তীতে আবার যাতে নতুন করে দুটি ম্যাপ একসাথে নিয়ে সার্ভে করা হয় তা নিয়ে আলোচনা হয় ডেপুটি কমিশনার সন্দীপ চক্রবর্তীর সাথে। যদিও যে প্লেগিংটা করানো হয়েছিল তখন এটা ছিল এটা টেম্পোরারি, তো এই ব্যাপারে এখন আমরা লোকাল লেভেলে এটা একটা এক্সারসাইজ করব। এক্সারসাইজ করে লোকালি এই ফাইল রেকর্ড এটা আমি দেখছি, একটা চিঠি শুধু ফাইলের মধ্যে আইছে যেটা এসডিএম অফিসে তুলে নিয়েছে। অভিজিৎ দত্ত বলে ক্যাম্প অফিসার, উনি একটা ইনফরমেশন দিয়েছে, আমরা এখানের মধ্যে কিছু সার্ভে টার্ভে করতেছি এতটুকু, কিন্তু লোকাল কোনো হেল্প নিছেন না। এবং আমি পরস্পর জানতে পারলাম এখানে লোকাল রেভিনিউ অফিসিয়াল যারা আছে তাদের কোনো এখানের মধ্যে ইনভলভমেন্টই নেই, সম্পূর্ণটাই সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা টোটালি ডার্কে দেখা এই জিনিসটা করা হয়েছে। আর বাংলাদেশি পার্ট যারা আছে তারা এই জিনিসটার এখন অ্যাডভান্টেজ নিতেছে। বৃহস্পতিবার সন্দীপ চক্রবর্তী মুহুরীচর ছাড়াও ভারত বাংলাদেশ মুহুরী ঘাট চেকপোস্টও পরিদর্শন করেন। এরপর তিনি সাবরুমের উদ্দেশ্যে রওনা দেন। সাবরুমে সীমান্ত হাটের কাজ তিনি সরজমিনে প্রত্যক্ষ করবেন। ডিএম দেবাশিস বসু জানান, আগামী 20 অক্টোবর সীমান্ত হাট উদ্বোধনের কথা থাকলেও সম্ভবত তা হচ্ছে না। এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে সীমান্ত হাট উদ্বোধন। সীমান্ত হাটে যাওয়ার জন্য আই কার্ডের মতো স্পেশাল কার্ড দেওয়া হচ্ছে। একটি কমিটি তৈরি করা হয়েছে তার জন্য। মুহুরীচরে সন্দীপ চক্রবর্তী ডেপুটি হাইকমিশনার, ইন্ডিয়ান ডেপুটি হাইকমিশনার, যিনি ঢাকাতে পোস্টিং আছে, উনি বিতর্কিত ইস্যুটা নিয়ে আমরা আমাদের মধ্যে আমি এসডিএম প্লাস আমাদের রেভিনিউ অফিসিয়াল সবার সঙ্গে একটা ডিটেল একটা ডিসকাশন হয়েছে। সেই ডিসকাশনের মধ্যে যে বাংলাদেশের সঙ্গে ক্যাম্প
একটা টিম, পাশাপাশি বাংলাদেশেরও সার্ভের একটা টিম বিএসএফ বিজিএফ এর সঙ্গে যৌথভাবে কিছু ডিমার্কেশন ওই এলাকার মধ্যে করছে এবং কাঠের পেগিং দিয়ে গেছে। লোকাল থেকে বিভিন্ন লোকাল থেকে 17 জন এর বিরুদ্ধে অ্যাপ্লিকেশনও করছে এবং কইছি তাদের 70-80 বছরের পুরনো জোর জমিও এই জায়গার মধ্যে বেড়ে গেছে। তখন আমরা সন্দীপ চক্রবর্তীর কাছে রেভিনিউ যে ম্যাপ সেটা দিয়ে দেখছি, দেখা ওনাদের একটা জিনিস আমাদের নজরে আইছে, কিছু কিছু জিনিস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বেতন বৃদ্ধি সহ 10ম দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের দাবিতে শুক্রবার সারা দেশে কালো ব্যাজ পরে কাজ করেন ব্যাংক কর্মচারীরা। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের রাজ্য শাখাও এই প্রতিবাদকে সমর্থন জানিয়ে কালো ব্যাজ পরে কাজ করেন। বেতন বৃদ্ধি সহ 10ম দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের দাবিতে শুক্রবার সারা দেশে কালো ব্যাজ পরে কাজ করেন ব্যাংক কর্মচারীরা। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের রাজ্য শাখাও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে এদিন কালো ব্যাজ পরে কাজ করেন। তাদের এই দাবি সমর্থনে আগামী 17 অক্টোবর বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং 28 অক্টোবর আগরতলা সিটি সেন্টারের সামনে গণধর্ণা কর্মসূচিতে মিলিত হবেন ব্যাংক কর্মীরা। এরপরও সরকার দাবি দাবা নিয়ে কোনো সিদ্ধান্ত না নিলে আগামী দিনে ধর্মঘটে যাওয়া হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা দেশের সাথে রাজ্যের বিলোনিয়া মহকুমার বীরচন্দ্রনগর ব্লকও অংশ নিল স্বচ্ছ ভারত অভিযানে। অংশ নেন বিধায়ক বাসুদেব মজুমদার, ব্লক আধিকারিক সহ অন্যান্যরা। সারা দেশের সাথে রাজ্যের বিলোনিয়া মহকুমার বীরচন্দ্রনগর ব্লকও শুক্রবার স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়েছে। সকাল 9টায় অভিযানের শুরু হয়। ব্লকের আধিকারিক বৈজয়ন্ত দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নির্মল ভৌমিক, ব্লকের সকল কর্মী, ব্যবসায়ী ও কাছের দুটি পঞ্চায়েত সুকান্তনগর এবং এসবিসি নগর পঞ্চায়েতের প্রধান সদস্যরা উপস্থিত ছিলেন এই অভিযানে। তীব্র রৌদ্রের মধ্যেও ঝাড়ু, কোদাল, দা হাতে সকলেই নেমে পড়েছিলেন সাফাই অভিযানে। পথ চলতে সাধারণ মানুষদের উদ্দেশ্যে বার্তা ছিল, পরিবেশকে নির্মল ও স্বচ্ছ রাখতে সবাই হাত মেলান, স্বচ্ছ সুন্দর ভারত গড়ে তুলুন। সাফাই চলাকালীন অবস্থায় সাফাই অভিযানে অংশ নেন জেলা সভাধিপতি হিমাংশু রায় এবং বিধায়ক বাসুদেব মজুমদার। জেলা সভাধিপতি হিমাংশু রায় বলেন, এই অভিযান তো শুরু হয়েছে 2রা অক্টোবর থেকে। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষে সাফাই অভিযান, এই কর্মসূচি নির্মল ভারত গড়ার লক্ষ্যে আমরা আমাদের রাজ্যের কর্মসূচি শুরু করছি। বিশেষ করে আমাদের জেলায় সূচনা হয়েছে 2রা অক্টোবর রাজনগর মুসলিম পাড়াকে কেন্দ্র করে। এর পরবর্তী পর্যায়ে ধারাবাহিকভাবে প্রতিটা ব্লকে, প্রতিটা পঞ্চায়েতে এই কর্মসূচি পৌঁছে দেওয়ার জন্য আমরা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছি। তারই অঙ্গ হিসেবে আজকে ভারতচন্দ্রনগর ব্লক এলাকায় এই কর্মসূচি হচ্ছে। আগামী 16 তারিখ 16ই অক্টোবর সকাল 11টায় বিলোনিয়া টাউন হলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নজরুল গীতির উপর 3 দিনের কর্মশালার উদ্বোধন হলো উদয়পুর বহুমুখী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র রাজস্বীতে, যার উদ্যোক্তা ছিল উদয়পুর সুরবাণী সংস্থা। নজরুল গীতির উপর 3 দিনের কর্মশালার উদ্বোধন হলো উদয়পুরে বহুমুখী সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের রাজস্বীতে সুরবাণী সংস্থার উদ্যোগে চলবে এই কর্মশালা। শুক্রবার এই কর্মশালার সূচনা করেন উদয়পুর মহকুমার সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সভাপতি সুব্রত দেব। কর্মশালায় উদয়পুর, আগরতলা, বিলোনিয়ার প্রায় 2 শতাধিক সঙ্গীত শিল্পী অংশ নিয়েছে। প্রশিক্ষক হিসেবে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছায়ানট ঢাকা, বাংলাদেশের বিশিষ্ট নজরুল গানের শিল্পী মইদুল ইসলাম এবং বিজন মিস্ত্রি। কর্মশালাকে ঘিরে ব্যাপক উৎসাহ সঙ্গীত শিল্পীদের মধ্যে। নজরুল সঙ্গীতের উপর এ ধরনের কর্মশালা উদয়পুরে প্রথম। উদয়পুরের প্রতিটি সঙ্গীত সংস্থা শিল্পীরা তাতে অংশ নিয়েছেন। বিদ্রোহী কবি নজরুল বিদ্রোহ, ভালোবাসা, শক্তিশালী হওয়া, দেশপ্রেমিক, ভক্তিমূলক নানা গান রচনা করে গিয়েছেন। কিন্তু সময়ের অবকাশে নজরুলের নানান গান নানান সুর ও বাণীতে মিশে গেছে। ঢাকা বাংলাদেশের ছায়ানট সংস্থার বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী মইদুল ইসলাম ও বিজন মিস্ত্রি কর্মশালায় শুদ্ধ সুর, শুদ্ধ বাণীতে বিশুদ্ধ নজরুল সঙ্গীতের প্রশিক্ষণ দেবেন। কর্মশালার সূচনা পর্বে 2 শিল্পী উদ্বোধক সুব্রত দেব ছাড়াও ছিলেন সঙ্গীত শিল্পী তথা আগরতলা সুর অঞ্জলি সম্পাদিকা মায়া রায়, সঙ্গীত শিল্পী মানিক চক্রবর্তী, উদয়পুর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান রঞ্জন কৃষ্ণ দাস প্রমুখ। কর্মশালার সমাপ্তির দিনে অর্থাৎ 12ই অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নজরুল সঙ্গীত সন্ধ্যা। তাতে
আগত 2 শিল্পী ছাড়াও থাকবেন প্রখ্যাত নজরুল গায়ক খায়রুল আনাম শাকিল। 3 দিন এই কর্মশালার মধ্য দিয়ে নজরুল গীতিতে অনেকটা ইষ্ট হবেন অংশ নেওয়া শিল্পীরা, তা অনায়াসেই বলা যায়। যেরকম ভাবে লক্ষ্য করছি আমি সত্যিকার অর্থে অভিভূত। আর গান আমরা যে শেখাবো, উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রামাণ্য সুরে, সঠিক সুরে যে গানগুলো শেখাবো আমরা, সেই সুরগুলোর মধ্যে কোনো ভেজাল বা কোনো সন্দেহ থাকবে না, কারণ এগুলো প্রামাণ্য। আমরা এগুলো নজরুলের জীবদ্দশায় তৎকালীন শিল্পীদের দ্বারা হিজ মাস্টার্স ভয়েস এবং অন্যান্য রেকর্ড কোম্পানিতে যে গানগুলো সেই সময় রেকর্ড হয়েছিল সেগুলো থেকে হুবহু শেখা এবং সেগুলো থেকে হুবহু করা স্বরলিপি থেকে শেখা, এই গানগুলি আমরা শেখাবো এখানে। যে যেখানে খুব জোরালো কণ্ঠে মায়াদি বললেন এবং বিশ্বজিৎটা বলছেন শুদ্ধ সুরে শুদ্ধ বাণীতে আমরা যদি সত্যিকারের নজরুলকে উপস্থাপন করতে চাই এবং সত্যিকারের নজরুলের ভাবনাকে সমস্ত মানুষের মধ্যে শেয়ার করতে পারি, বা এটা আমাদের মনে হয় নজরুল আমাদের প্রত্যেক দিনের পাত্র। আমাদের নজরুলের এমন কোনো জায়গা নেই যেখানে নজরুলের এমন কোনো জায়গার কথা বলেন নাই। তাদের বিদ্রোহ বলেন, ভালোবাসার কথা বলেন, তারপরে মানে আমাদেরকে নিজেদেরকে শক্ত হওয়া বা নিজেদেরকে শক্তিশালী করা, শিব কখনো যেন আমাদের নিচু না হয় প্রত্যেকটা ক্ষেত্রে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালের কৃষি সেক্টর এলাকার বিভিন্ন মাঠে বিক্ষিপ্তভাবে আমন ধানের থোড়াসা জমি অজানা রোগ আক্রমণে ঝলসে যাচ্ছে ক্রমান্বয়ে। দিশেহারা চাষিরা, দপ্তর নির্বিকার। দেশের ধ্বংসাত্মক কৃষি নীতির ফলে একদিকে যেমন বহু রাজ্যে কৃষক আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে, অপরদিকে ব্যতিক্রম ছিল ত্রিপুরা। এ রাজ্যে সচেতন কৃষক সমাজ কৃষি ও কৃষক সমাজকে বাঁচার তাগিদে রাজ্য সরকারকে হাতিয়ার করে গ্রাম ত্রিপুরার প্রতিটি কৃষক উৎপাদনে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সৃষ্টিকর্তা প্রাকৃতিক এক অজানা রোগাক্রমণে সবুজ মাঠ ঝলসে গিয়ে শুকনো ছনের মতো দৃশ্য ক্রমান্বয়ে বেড়েই চলছে। এই জাতীয় রোগ পোকা দমনে অসহায় চাষিরা এখন মাঠে মাঠে আর্তনাদ ছাড়া বিকল্প পথ খুঁজে পাচ্ছে না। গত 2 দিন ধরে কাঠালিয়া কৃষি সেক্টর এলাকার বিভিন্ন মাঠে বিক্ষিপ্তভাবে আমন ধানের থোড়াসা জমি গুনগুন পোকার আক্রমণের হাত থেকে বাঁচাতে সারা ভারত কৃষক সংগঠন কাঠালিয়া অঞ্চল কমিটির জরুরি এক মিটিং বসে। মিটিং শেষ হওয়ার পর কৃষক সংগঠনের বিভাগীয় নেতৃত্ব নকুল মল্ল জানান, সমস্ত কিছু ভাবনা চিন্তা করে 14 অক্টোবর কাঠালিয়া কৃষি সেক্টর অফিসে কয়েক হাজার ক্ষতিগ্রস্ত চাষিদের নিয়ে গণডেপুটেশন সংগঠিত করা হবে। তিনি আরও অভিযোগ করেন, আমাদের এই অঞ্চলে কৃষকদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কারণ এমনভাবে কি ধানগুলি নষ্ট হইতে আছে। 2 ধরনের রোগ, কিছু পোকা আছে গাছের গোড়াটা কেটে দিতেছে, শিকড়টা এই মূলটা কেটে দিতেছে, মরে যাচ্ছে। আর আরেক জাতীয় পোকা আছে টোটাল পাতাটা কাঁচা জিনিসটাই চুষে খেয়ে যাচ্ছে, ছনের মতো নিয়ে যাচ্ছে। হাজার হাজার কানি জমি আক্রান্ত হয়ে গেছে গা। এবং এখন এই যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনিতেই কৃষকরা প্রতি কানিতে 4 থেকে 5,000 টাকা তার খরচ হয়। সামতন সার ওষুধ দেওয়ার প্রশ্ন দুর্বলতা আছে। সুতরাং সরকারের কৃষিতে অগ্রগতি ঘটানোর সদিচ্ছা থাকা সত্ত্বেও প্রতিবয় দপ্তরের কর্মচারী কিছু অফিসারের ভূমিকাতে আজকের এই জাতীয় ক্ষতিগ্রস্তটা সম্মুখীন কৃষকরা হয়েছে। যদি সমতন তারা ভূমিকাটা নিত তাহলে হয়তো ক্ষতিটা আরো কম হইতো। আমরা কাঠালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রথমত আমরা বিল্লবলু অফিসগুলিতে আমরা বিক্ষোভ দেখাইছি এবং আগামী 14 তারিখ আমরা কাঠালিয়া সেক্টর অফিসে কৃষকদের এই ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ এবং এই মুহূর্তে যাই ক্ষতি হয়ে গেছে জিডি বাকি এগুলোতে ক্ষতি থেকে রক্ষা পায় তার জন্য কৃষি দপ্তর থেকে কার্যকরী ভূমিকা গ্রহণ করার জন্য ইত্যাদি দাবি নিয়ে আমরা কয়েক হাজার কৃষক আমরা যাব, আমরা বিক্ষোভ দেখাবো এবং আমরা দাবিগুলি সরকার দপ্তরের কাছে আমরা জানাবো। এটা বর্তমান মাসের 14 তারিখ আমরা তারিখ করছি। ওই তারিখে আমরা কাঠালিয়া সেক্টর অফিসে যাব, ওনার সঙ্গে আমরা ইতিমধ্যে কথাবার্তা আমরা বলছি। এদিকে শুক্রবার নির্ভয়পুর পঞ্চায়েত এলাকার সীমান্ত গ্রাম লালটিলা কৃষি মাঠে ব্যাপক হারে সবুজ মাঠ ঝলসে যাচ্ছে। অর্থের অভাবে ওষুধ প্রয়োগ করা চাষিদের পক্ষে সম্ভব হচ্ছে না। গ্রামের উপপ্রধান জানান, এদিকে দপ্তরের কোনো কর্মী দেখা নেই, এমনকি মোবাইলের সুইচ অফ করে রাখে।
আর্থিক দুর্বলতার কারণে খোলা বাজার থেকে ওষুধ ক্রয় করে স্প্রে করা সম্ভব হচ্ছে না প্রান্তিক ও বর্গা চাষিদের পক্ষে। উপপ্রধান আরও জানান, কৃষি দপ্তরের কর্মীরা এখনও ক্ষতিগ্রস্ত কৃষিজমি পরিদর্শনে আসছেন না। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। পেট্রোল সংকট স্বাভাবিক হয়নি বক্সনগরে। কৃত্রিম সংকট করে কালোবাজারিতে পেট্রোল বিক্রি করেছে বলে অভিযোগ বক্সনগরের ডোনা পেট্রোলিয়াম এজেন্সির বিরুদ্ধে। পেট্রোল নিয়ে আজও স্বাভাবিক হয়নি বক্সনগর। বক্সনগরে ডোনা পেট্রোলিয়াম এজেন্সির বিরুদ্ধে অভিযোগ যে সপ্তাহখানেক ধরে তারা পেট্রোল নেই একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে রেখেছে। পেট্রোলবাহী বাইক গাড়ি আসলেই বলে পেট্রোল নেই, অথচ বক্সনগরে খোলা বাজারে পেট্রোলের অভাব নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এই এজেন্সির বিরুদ্ধে যে কৃত্রিম সংকট করে তারা কালোবাজারিতে পেট্রোল বিক্রি করেছে। একটি সূত্রে জানা যায়, পেট্রোল পাম্পে 1000 লিটার পেট্রোল যখন ছিল তখনই তারা পেট্রোল বিক্রি বন্ধ করে দেয়। এজেন্সিতে খবর ছিল মেঘালয় ধর্মঘট এবং সোনারগাঁওয়ে ধসে ট্যাঙ্কার ঢুকতে কিছুটা বিলম্ব হবে। এই সুযোগকেই কাজে লাগিয়ে ইচ্ছাকৃতভাবে পেট্রোলের সংকট সৃষ্টি করেছে। সাধারণ গ্রাহকরা নিরুপায় হয়ে যান চালাতে নির্ভর করে কালোবাজারিদের উপর, যেখানে পেট্রোল প্রতি লিটার 200 টাকা থেকে 250 টাকা ছিল। এই অবস্থায় বক্সনগরবাসী রেশনিং সিস্টেম চালু করে পেট্রোল দেওয়ার দাবি করেছে। দৃষ্টি আকর্ষণ করছে মহকুমা শাসকেরও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিয়েবাড়িতে যখন বিয়ে চলছিল তখনই রাস্তায় চলছিল এলাকার কয়েকটি মদ্যপ ছেলের সাথে বরযাত্রী এবং গাড়ি চালকদের মধ্যে মারপিট। এতে আহত হয় 5 জন বরযাত্রী। ঘটনা ধর্মনগর সাইকাবাড়ি এলাকায়। বরের সাথে যাত্রী হয়ে আসা 2 জন হাসপাতালে। ধর্মনগর সাকাইবাড়ি স্থিত এক বিয়ে বাড়িতে বিয়ে চলছিল যখন তখনই রাস্তায় চলছে এলাকার কয়েকটি মদ্যপ ছেলের সাথে বরযাত্রী এবং বরযাত্রী নিয়ে আসা গাড়ি চালকদের মারপিট। ঘটনা সম্পর্কে জানা যায়, ওই এলাকার মিঠুন দেবনাথ, পিতা সুধীর দেবনাথ, শুভঙ্কর দাস সহ 3-4 জন বিয়ে বাড়ির সামনের এক দোকানে রাত 11টা নাগাদ মদ্যপান করছিল। হঠাৎই উন্মত্ত হয়ে ওঠে তারা। মদ্যপ অবস্থায় কোনো কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারের মধ্যে গাড়ির মধ্যে ঢিল ছুটতে শুরু করে। তা বাধা দিতে আসলে গাড়ি চালক এবং বরযাত্রীর কয়েকজনের উপর আক্রমণ করে। গাড়ি চালকদের বক্তব্য অনুসারে এলাকার অনেক মাঝারি এবং বয়স্ক লোক সামনে থাকা সত্ত্বেও কেউ এগিয়ে আসেনি। মদ্যপ যুবকরা 5 জনকে ঢিল এবং ঘুষি মেরে আহত করে। অন্যরা ছাড়া পেলেও একজন হাসপাতালে ভর্তি আছেন। পুলিশকে খবর দেওয়ার সাথে সাথে ছুটে আসে পুলিশ। রাত 1টা পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। গল্প করার পরে আটকা দেখি এখানে মানে গন্ডগোলের মতো একটা দোকান থেকে বাড়াইয়া দুইটা ফুলাই বাড়াইয়া এখানে আমরা লগে ড্রাইভার একটা লগে আদারে লেগেছে। লাগার পরে আমরা গেছি গিয়া কইছি ভাই এখানে খিতা হয়েছে, কোনো গন্ডগোল যদি ইয়ে থাকে তার লগে যদি কোনো কিছু থাকে আমরা বইয়া শেষ করিয়া দিব আমরা তার লগে ড্রাইভার। হ্যাঁ, এরপরে এটা কইয়া হে কোনো কিছু মানে না, খাইছে একটু মদ, মানে মদ খাইছে সব এই এলাকার মানুষ। হ্যাঁ, এলাকার মানুষ মদ খাইছে, খাইয়া তারে মারছে। মারার পরে আমরা আটকাইছি, আটকানোর পরে তারে আটকাইয়া গেছি। এরপরে আপনার মারছে শুনুন না, এরপরে আটকাই তো আমি এখানে আইছি। আমি আমার 2 জন জিজ্ঞাসা বাইক কিতে হয়েছে, আমি বলছি রমিরম ড্রাইভার এটার লগে লাগছে। হ্যাঁ, আজারে কিতার থেকে কিতার লাগে আমরা জাস্ট জিজ্ঞাসা গেছি বলে বাইক কিতে হয়েছে, আমারে উঠিয়া উল্টা ফিটা লাগছে। এরপরে আমি আমার আই গেছি এখান থেকে। এই এলাকার এরিয়ার সাকাইবাড়ি, হ্যাঁ সাকাইবাড়ি এলাকার 15 জন মানুষ হয়েছে, বয়স্ক মানুষ হয়েছে। তারা কইছি হেজে এই কাজ করতেছে, আপনারা দেখেন একটু চেষ্টা করে না, কেউ আটকাইছে না তারে। অপরন্ত হে এই অবস্থায় হে তার মাথা ফাটাইছে, আরো বিভিন্ন ঘটনা করছে তারে। মানে আমরা কাবার দিতে পারতেছি না, আমরা ড্রাইভার আইছি কিনা অপরাধ করছি না কিনা।